এসআইআর যখন শুরু হলো তখন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল এক নাগাড়ে বাংলা বাঙালি করে চিৎকার করেছে। কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এই তৃণমূল আসলে বাংলার সংস্কৃতি নিয়ে বিন্দু মাত্র চিন্তা করে না এই তৃণমূল সরকারও। এই সরকারকে মামাটি মানুষের সরকার বলা হয়, কিন্তু আসলে রাজ্য জুড়ে যেভাবে মদের মেলা বসছে এবং বসে গেছে তাতে এই সরকারটা আসলে মদ মাটি মানুষের সরকার। আমি এমন কিছু নথি দেখাবো যা আপনাদের মনে নতুন করে প্রশ্ন তুলতে পারে। সেই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে, রাজ্যে মদের মেলার চেহারা এবং পরিকল্পনাটা কেমন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। বন্ধুরা, 1843 সালের 21 ডিসেম্বর 1520 বঙ্গাব্দের 7 পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। তখন এই যে ব্রাহ্ম ধর্ম গ্রহণ, আসলে হিন্দুরা দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছেন, সেটা রোখার জন্যই কিন্তু ব্রাহ্ম ধর্মের উৎপত্তি। এটি শান্তিনিকেতনের পৌষ উৎসবের ভিত্তি। এই যে দীক্ষা গ্রহণ 1891 সালের 21 ডিসেম্বর, সেটা ছিল বাংলার 1298 বঙ্গাব্দের 7 পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা হয়। 1894 সালে এই ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার স্মরণে মন্দিরের উল্টো দিকের যে মাঠ, সেখানে একটি মেলা বসে, সেটাই কিন্তু পৌষ মেলা। সেই থেকে চলছে পৌষ মেলা। সেই ঐতিহ্যময় এবং আধ্যাত্ম কেন্দ্রিক মেলাকে নিয়ে এই 2025 সালে খবরের শিরোনামটা কি হয়েছে একবার দেখুন। বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটা দেখুন। 2.5 কোটির মদ বিক্রি হয়েছে পৌষ মেলায়। পৌষ মেলার আর কোনো খবর নেই। আহারে, কি আমাদের মেলা! এই সময় সংবাদপত্র একটা গ্রাফিক তৈরি করে জানিয়েছে, দেখুন সেটা। আবগারি দপ্তর জানিয়েছে 23 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর এই 6 দিনে যে পৌষ মেলা ছিল, সেই সময় বোলপুর ও শান্তিনিকেতনে এই যে এলাকাটায় এর মধ্যে 44টি মদের দোকান রয়েছে। সেই মদের দোকানে মদ বিক্রি হয়েছে 2,49,96,411 টাকার, মানে প্রায় 2.5 কোটি টাকার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হচ্ছে মদের প্রধান এবং একমাত্র ডিস্ট্রিবিউটর। মদ বিক্রি করে রাজ্যটা চলে। রাজ্যের একটা আধ্যাত্ম ভিত্তিক একটা পৌষ মেলা, একটা ঐতিহ্য, সেটাও মদ্যপানের কেন্দ্র হয়েছে। এই খবরটা দেখার পরেই না আমার মনে প্রশ্ন আসে, বাঙালি সমাজের একটা অংশ বরাবরই মদ্যপ্রিয়, কিন্তু সেটা কি এই মাত্রায় ছিল? আমরা যদি বামফ্রন্ট জমানাও ধরি, আমি তখন এই সরকারি নথি খুঁজতে শুরু করি, খুঁজলাম, পেলাম, দেখলাম ভয়ানক ছবি। আপনারা দেখুন, এই যে তালিকাটা দেখছেন, এই তালিকায় গত 21 বছরের মানে 2020-21 সাল পর্যন্ত মদ বিক্রির হিসাবটা রয়েছে। দেখুন, মাঝখানে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার বছর, মানে সেবারের বাজেটটা তারা তৈরি করে গিয়েছিলেন 2010-2011 সালে, যে আর্থিক বছর, সেই এক বছরে রাজ্যের মদ বিক্রি থেকে আয় ছিল 1000 কোটি টাকার কিছু বেশি। সেটা 2020 সালের শেষে এসে দাঁড়ালো 11,000 কোটি টাকার বেশি। 1000 থেকে 11,000। আপনাদের বলি, 2020 থেকে 2025 মার্চ পর্যন্ত যে বিক্রি হয়েছে সেটা তার দ্বিগুণ হয়ে 22,000 কোটি টাকার বেশি হয়ে গিয়েছে। ভাবুন না, এই তালিকায় সেটা নেই, আমি পরে দেখাবো। রাজ্যের সর্বশেষ যে বাজেট হয়েছিল
এই যে শেষ বাজেট, সেই বাজেটে বলা হয়েছে, আমি যেটা বললাম, দেখুন 22,000 কোটির বেশি আয় হয়েছে রাজ্যের শুধু মদ বিক্রি করে। আর চলতি আর্থিক বছরের টার্গেট নিচে দেওয়া রয়েছে 22,500 কোটি টাকা। এটা বাজেটের সময় দেওয়া হয়েছিল। আমি এই প্রতিবেদনে ধীরে ধীরে যখন এগোবো তখন আপনারা জানতে পারবেন যে এই 22,500 কোটি টাকে প্রায় 23,000 কোটিতে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে সেটাও বলবো। এই যে পরিবর্তন, সেটা কিভাবে হলো, তার ফল কি হয়েছে, কেন হয়েছে, এবং আগামী দিনে এই যে আয় সেটা বাড়াতে সরকার আর কি কি পরিকল্পনা করে ফেলেছে, সবটা বলবো। ধৈর্য ধরে আপনারা খালি যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বাংলার এই সরকার সম্পর্কে আপনারা অধৈর্য হয়ে যাবেন, আমি কথা দিচ্ছি সেটা। আর যদি তারপরে মনে হয় পিনাক্কি বলছে এই যে তথ্য ফাঁসের লড়াই তার সঙ্গে থাকবেন, তবে নিচে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমায় সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে ভালোবেসে অর্থ পাঠাতে পারেন, নাও পাঠাতে পারেন। কালীতীর্থ তারাপীঠ প্রতি বছর সেখানে কৌশিকী অমাবস্যায় অগণিত ভক্তের সমাগম ঘটে চিরকাল, কিন্তু ইদানিং এই যে ভক্ত সমাগম, এটার মধ্যে বিধর্মী সংস্কৃতি কিভাবে ঢোকানো হয়েছে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। দীঘায় যেমন দুপা হাঁটলেই পর্যটন কেন্দ্র দীঘা, মদের দোকান, তারাপীঠেও তাই একইভাবে ট্রিট করা হয়। আর দেখুন সেটাকে আয় বাড়াতে রাজ্য সরকার কিভাবে ব্যবহার করে, আর খবরের কাগজের মাধ্যমে যে প্রচারটা হয়, সংবাদ মাধ্যমগুলো মদ বিক্রির রেকর্ড ভাঙার খবর করেছে, আপনারা দেখুন। শক্তি সাধনার জন্যই তো দেবী কালিকার আরাধনা, আবার দুর্গোৎসব তো সেই শক্তির আরাধনা। সেই পুজোর বাজারটা দেখুন, দুর্গা পুজোর বাজারটা দেখুন আনন্দ বাজারের শিরোনামে, দেখুন দেখলেন দেখলেন কিভাবে পুজোর বাজারটা আসলে মদ বিক্রির বাজার। সব কাগজে হেডলাইন 33 কোটি। পুজো তো ঠিক আছে, বিশ্বকর্মা থেকে গণেশ পুজো, ক্রিসমাস, সব কিছুতেই মদ বিক্রিতে এই রাজ্য বছরের পর বছর নতুন নতুন রেকর্ড তৈরি করছে। কিন্তু ভাবতে পারেন এ তো পুজো উৎসব পার্বণ গেল, বাঙালির প্রিয় জামাই ষষ্ঠী পার্বণ। জামাই ষষ্ঠী আসলে অরণ্য ষষ্ঠী, সেদিনকে সন্তানের মঙ্গল কামনার জন্যই এই উৎসব। এখন সেটাও রাজ্য সরকারের মদ বিক্রি বাড়ানোর সিজন। ভাবা যায়, ভাবা যায়। এবার বলি তৃণমূলের আমলে বাংলার এই চেহারা হলো কেন? আসলে বিপুল ব্যয়ের সংসারে রাজস্ব এবং রাজকোষের যে ঘাটতি সেটা ঊর্ধ্বমুখী। বাড়ছে পুঞ্জীভূত ঋণের পরিমাণ, প্রতি বছর দেনা করতে হচ্ছে। এই অবস্থায় একেবারে নিজস্ব মানে রাজ্যের রাজস্ব আদায় সেটা বাড়ানোর উপায় দেখছে না। ফলে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন, অর্থ দপ্তরের কর্তারা যা বলছেন তাতে কেন্দ্রীয় অর্থের উপরে ধারাবাহিক নির্ভরতা বেড়েই চলেছে। আপনারা জেনে রাখুন, রাজ্যের যে মোট খরচ, তার জন্য যে আয়টা করতে হয়, এই আয়ের বেশিরভাগ অংশটা কেন্দ্রের থেকে পাওয়া বিভিন্ন অনুদানের টাকা এবং জিএসটি বাবদ রাজ্যের যে প্রাপ্য সেটা কেন্দ্র যে দেয় তার থেকেই রাজ্যকে খরচ করতে হচ্ছে। মোট রাজস্বের অর্ধেকের বেশি আসছে কেন্দ্রীয় অনুদান আর কেন্দ্রীয় করের ভাগ থেকে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের একই আর্থিক পরিবেশে অন্য অনেক রাজ্য, সেগুলো কিন্তু সব বিজেপি শাসিত রাজ্য নয়, যদিও এখন বিজেপি শাসিত নয় এরকম রাজ্যের সংখ্যা খুব কম, তবুও সেই সব রাজ্য নিজস্ব রাজস্ব বাড়িয়ে নিজেদের আর্থিক স্বাস্থ্যকে চাঙ্গা করছে, কিন্তু সেই কাজে প্রচুর প্রচুর পিছিয়ে আমাদের রাজ্য। তাই যে দুটি ক্ষেত্রকে
রাজ্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তার মধ্যে আছে আবাসন ও আবগারি। এই যে 2025-26 সালের যে বাজেট তৈরি হয়েছে সেই নথিতে স্পষ্ট জমি বাড়ির রেজিস্ট্রেশন ও মদ বিক্রি থেকে আয় বৃদ্ধি করাই রাজ্যের বাজেটে প্রধান লক্ষ্য বলে ঠিক করা হয়েছে। শেষ বাজেটে জানানো হয়েছে জমি বাড়ি বিক্রি রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি যেটা বিক্রি হয় তার থেকে 10,100 কোটি টাকা এই চলতি আর্থিক বর্ষে আদায়ের লক্ষ্যমাত্রা। আর আবগারি ক্ষেত্রে আগের বারের থেকে 10.3% বেড়ে সেটাকে ঠিক করা হয়েছে 22,550 কোটিতে নেওয়া হবে। এটা বাজেটে ছিল, তারপর বেড়েছে। মনে রাখবেন এর আগের বছর আমি বলেছি আগে যে আগের বছর 20,444 কোটি টাকা টার্গেট ছিল, সেটা হয়ে গিয়েছিল 22,000 কোটি। এবার 22,550 কোটি টার্গেটই আছে, সেটা বাড়বে। আমরা যদি বাজেট নথিটা একটু দেখি ঘেটে ঘুটে, তাহলে 2023-24 অর্থবর্ষের তুলনায় 24-25 অর্থবর্ষে 20% বেশি রাজস্ব এই আবগারি থেকে আসবে বলে ধরা হয়েছিল, কিন্তু সংশোধিত রাজস্বের যে অঙ্ক সেটাতে দেখা যায় সেটা 12-13% হয়েছে। কিন্তু টাকা দরকার তো রাজ্যের, মদ বিক্রি কিছুটা হলেও বেড়েছে অনেক, কিন্তু রাজস্ব আদায় অতটা হয়নি যতটা ভাবা হয়েছিল, কিন্তু বাড়াতে হবে তো, সামনে ভোট। গত 1 ডিসেম্বর থেকে যারা মদ্যপায়ী তারা জানেন সব রকমের মদ, বিয়ার বাদে সব রকম মদের উপরে রাজ্য সরকার নতুন একটা শুল্ক বসিয়েছে। কিন্তু কেন বৃদ্ধি করা হলো মদের দাম? আবগারি থেকে আয় না বাড়ালে এই ভোটমুখী পশ্চিমবঙ্গে যে অন্তর্বর্তী বাজেট হবে সেখানে নতুন নতুন ঘোষণা কি করে করা যাবে? সবটা তো ধার নিয়ে করতে পারবেন না আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, বাংলা যেই মেয়েকে নাকি চায় মমতা বন্দ্যোপাধ্যায়। হিসেব বলছে, আবগারি দপ্তরের হিসেব বলছে এই যে ডিসেম্বর থেকে দাম বাড়ানো হলো তার ফলে রাজ্যের রাজস্ব আয় 4,000 কোটি টাকা বাড়তে পারে। আর সেটা যদি বাড়ানো যায় তবে অন্তর্বর্তী যে বাজেট ভোটের আগে হবে সেই বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকার পরিমাণ বাড়াতে পারবে রাজ্য সরকার। মানেটা দাঁড়াচ্ছে রাজ্যের মা লক্ষ্মীদের টাকা দিতে, যেটাকে বলা হয় যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে মেয়েদের নিরাপত্তা দেয়, আর্থিক নিরাপত্তা, সেটা করতে গেলে রাজ্যে মদ বিক্রি বাড়াতেই হবে। কিন্তু সেটা কি হয়? কোন নারীর স্বামী বা পিতা যদি মদ্যপ হন তাহলে সেই খাতে যে খরচ হয় সংসারেরই খরচ, সেই খরচটার সমান টাকা কি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে পাওয়া যায়? আপনারা জানেন তো সংসারের খরচ তো বেড়েই যাবে, তার উপরে অত্যাচারের মাত্রা বাড়বে, স্বামী স্ত্রীকে পেটাবে, পুত্র মাকে। সমাজে মদ্যপদের হাতে মেয়েদের লাঞ্ছনা বাড়বে, ছেলে মদ্যপ হলে মা বিধবা ভাতার টাকা নিয়ে কি করবেন বলুন তো? মদের নেশায় এই ছেলে তো বিধবা ভাতার টাকাটা একদিন কেড়েও নিতে পারে, দ্বিধা করবে না ছেলে, এরকম হয়, হচ্ছে। আপনারা জানেন কিভাবে রাজ্য সরকার প্রতিটি শহরে গ্রামে পাড়ায় পাড়ায় মদের দোকান খুলেছে। সুপ্রিম কোর্টের যে নিয়ম আছে তাতে জাতীয় সড়কের উপরে মদের দোকান থাকার কথা নয়, কিন্তু এই রাজ্যে থাকে। এখন আবার সরকার নিজের মদের দোকান খোলা শুরু করেছে। যারা ছোট মদের দোকান মানে খুচরো বিক্রেতা তাদের উপর সবসময় একটা থ্রেট আছে, তুমি যদি আমার লক্ষ্যমাত্রা মতো মদ বিক্রি করতে না পারো তাহলে তোমার দোকানের লাইসেন্স বাতিল করে এখানে সরকার মানে অর্থ দপ্তরের সংস্থা বেভকো নিজের দোকান খুলবে। ইতিমধ্যে রাজ্যের অনেক জায়গায় বেভকো দোকান খুলে ফেলেছে। আগে থেকেই তো ভারতে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যে সরকার নিজেই মদের একমাত্র এবং প্রধান ডিস্ট্রিবিউটার। এখন মদের বিক্রি বাড়াতে একটা ই আবগারি বলে একটা পোর্টাল তৈরি করা হয়েছে,
সেই পোর্টালে একটা মদের দোকানের লাইসেন্স পাওয়ার জন্য মাত্র 48 ঘন্টা সময় নেওয়া হয়। এটা ভারতের মধ্যে নজির। আমরা কত এগিয়েছি বলুন তো, 48 ঘন্টায়। অন্য কোনো কাজ, একটা স্কুল বানাবেন আপনি অনুমোদনের জন্য, জানতো রাজ্যে তো কতদিন ধরে কত শিল্পের অনুমোদনই মেলে না। একটা কারখানার জমি পেতে গেলে কত কিছু করতে হয়, কিন্তু মদের দোকানের লাইসেন্স 48 ঘন্টায় পাওয়া যায়। দুই, অনলাইনে মদ বিক্রি একটা শুরু হয়েছে, যেটা ই আবগারি পোর্টালের মাধ্যমেই হয়। মদের যারা খুচরো বিক্রেতা তারাও এই ই আবগারি পোর্টালের মাধ্যমে নিজেদের চাহিদা জানান এবং সঙ্গে সঙ্গে মদের সরবরাহ হয়। সরকারি কর্তারাই বলছেন কম দামে সুগন্ধি দেশি মদ, এটা রাজ্য সরকারের উদ্ভাবন। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, জয়, উড়ান, বাঘ, দাদা, এছাড়াও বাজিগর, এরকম নানা নামে বাংলা মদ পাওয়া যায় এখন। কাঞ্চন, সুগন্ধি, সুফল, ডন, অসংখ্য নাম, 100-100 বেশি নাম আছে। এইসব মদে নানা রকম সুগন্ধি মেশানো হয়েছে, কোনটায় মহুয়া ফ্লেভার, কোনটায় অরেঞ্জ ফ্লেভার, কোনটায় ম্যাঙ্গো ফ্লেভার। এবং এইসব দেশি মদ যারা তৈরি করেন তাদের মাধ্যমেই বিলিতি মদ মানে হুইস্কি, রাম, ব্র্যান্ডি তৈরি করা হচ্ছে এই রাজ্যে। কারণ এই সুগন্ধি মদ, সুগন্ধি দেশি মদ আয় বাড়িয়েছে, মদ্যপরা বেশি পছন্দ করছেন। একই সঙ্গে সরকার কি করেছে, এখন মদের টেম্পার কমিয়ে দিয়েছে, মানে 1 বোতল খেলে যার নেশা হতো তাকে 2 বোতল কিনতে হয় নাকি। রাজ্যের আয় বাড়ছে। আমাদের মুখ্যমন্ত্রী, গর্বের মুখ্যমন্ত্রী, আমি সবসময় বলি তিনি সততার প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মস্ত সুবিধা করে দিয়েছেন। এই রাজ্যটায় না প্রচুর উৎসব, আর বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো শুরু হতো কবে দেখতে, আমরা ছোটবেলায় দেখেছি ষষ্ঠী থেকে শুরু, দশমী, বড়জোর একাদশী। এখন মহালয়ার দিন স্বয়ং মুখ্যমন্ত্রী ফিতে কাটতে শুরু করে দেন, চক্ষুদান করেন, উৎসবের আমেজ শুরু হয়ে যায়। ওদিকে আবার লক্ষ্মী পুজোর একেবারে আগে কার্নিভাল দিয়ে উৎসবের শেষ, কমপক্ষে 10 দিনের দুর্গাপুজো হয়ে গেছে, ফলে ফুর্তিও 10 দিনের। যত বেশি দিনের উৎসব তত বেশি দিন ধরে মদ বিক্রি, ফলে পাড়ার পুজো কমিটিকে টাকা দিতে অসুবিধা হয় না। আমরা এখন ওই মদ বিক্রির টাকা দিয়েই দেবী আরাধনা করি। আসলে আমাদের সরকারের গোপন স্লোগান ঢুক ঢুক প্রিয়, ভোট তৃণমূলকে দিও। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।